আমার সংবাদ জগতে বা এই সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা জড়িত রয়েছেন বা কাজ করে যাচ্ছেন, আমি খুবই দুঃখিত ওনাদের উপর যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে আসলেন এবং হাইলাকান্দিতে এসে তিনি একটি সভাও করে গেলেন, যেখানে মহিলাদের মধ্যে উদ্যমিতা আঁচনির নামে চেক দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে একগুচ্ছ প্রমিস বা কমিটমেন্ট তিনি দিয়ে গিয়েছেন। কিন্তু বরাক ভ্যালির সাংবাদিক আমার বন্ধুরা অতি দুঃখজনকভাবে মুখ্যমন্ত্রীর গত 10 বছরের কোনো হিসেব নিকেশ, গত 10 বছর পূর্বে বিজেপি সরকার কি কমিটমেন্ট দিয়েছিল, গত 5 বছর পূর্বে বিজেপি সরকার কি কমিটমেন্ট দিয়েছিল, কতটুকু পালন করেছে বা কতটুকু পালন করেনি, এ সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীকে একটাবারও জিজ্ঞেস করেননি যে সমস্ত প্রমিস, যে সমস্ত কমিটমেন্ট গত 10 বছর পূর্বে বা গত 5 বছর পূর্বে দেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়িত করেছে। আমি মনে করি এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের সাংবাদিকতা জড়িত আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছেন, এদের একটা গুরুদায়িত্ব রয়েছে, আমাদেরও রয়েছে, তৎসঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুদের একটা বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং এটা উচিত যে সরকারকে প্রশ্নবিদ্ধ করা, সরকারকে দায়বদ্ধতার মধ্যে আনা, এটা আমার সাংবাদিক বন্ধুদের দায়িত্ব। তো যাই হোক, আপনারা যখন আমাকে প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রীকে তো প্রশ্ন করেননি, কিন্তু যখন আমাকে করেছেন, আমাদের এখন তো কি বলবো, আগে পূর্বে কি ছিল যে সাংবাদিকরা সরকারকে প্রশ্ন করত, এখন সাংবাদিকরা সরকার পক্ষকে প্রশ্ন না করে বিরোধী পক্ষকে প্রশ্ন করে। চেঞ্জ অনেকটা হয়েছে ভারতবর্ষে। তো যাই হোক, তো আপনারা যে প্রশ্ন করেছেন যে মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছেন, তৎসঙ্গে হাইলাকান্দি সফরে এসেছেন এবং হাইলাকান্দিতে একটি সভাও করে গেছেন, অতি সুন্দর কথা। মুখ্যমন্ত্রী আসবেন, বরাকের খবর নেবেন, হাইলাকান্দির খবর নেবেন, উন্নয়নের খবর রাখবেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু আমি আজকে যখন আপনাদেরকে পেয়েছি, তো আপনাদের মাধ্যমে আমি আমার সম্মানিত হাইলাকান্দিবাসী তথা বরাকবাসীর কাছে কিছু বিষয় নিয়ে আসতে চাই এবং তৎসঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে কয়েকটি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে। আমার কোয়েশ্চন নাম্বার 1 হলো, মুখ্যমন্ত্রী বুট এসেছে, মার্চে ফেব্রুয়ারিতে নোটিফাই হবে, মার্চে বা এপ্রিলে বুট হবে। তো বুটের আগে আপনি এসেছেন, আপনি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আমাদের প্রথম প্রশ্ন হলো, একজন বরাকের সন্তান হিসাবে আমার প্রথম প্রশ্ন হলো যে বরাক ভ্যালি থেকে কেন 2টা আসন, কেন 2টা বিধানসভার আসন কেড়ে নেওয়া হলো? মাননীয় মুখ্যমন্ত্রী, এটি আপনি উত্তর দিন। আমরা আপনার কাছে উত্তর চাই যে বরাক ভ্যালি থেকে কোন যুক্তিতে বরাক ভ্যালি থেকে 2টা আসন কেড়ে নেওয়া হলো। আমার 2 নম্বর প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর প্রতি যে প্রায় 25 বছর থেকে আসামের ক্ষমতার সকল উৎস, সকল ক্ষমতার আপনি দণ্ডেমণ্ডের কথা, আপনি বিশেষ করে আপনি প্রায় 25 বছর থেকে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব ছিলেন, হেলথ মিনিস্টার আপনি ছিলেন। তো 25 বছর মানে কি, প্রায় 2 যুগ, 12 বছর যদি 1 যুগ হয় তো 2 যুগ আপনি শাসন ক্ষমতায় থাকলেন। আমাদের আসামের, তৎসঙ্গে বরাকের, তৎসঙ্গে হাইলাকান্দির হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য পরিষেবার আপনি কি পরিবর্তন আনতে পেরেছেন, সেটা আপনি উত্তর দিন। মুখ্যমন্ত্রী উত্তর দিন। আপনি হাইলাকান্দিতে এসে ঘোষণা করেছেন যে ওখানে মেডিকেল কলেজ হবে, শুনতে খুব ভালো। আপনি গত 10 বছরে কতটা মেডিকেল কলেজ বানিয়েছেন? হাইলাকান্দিতে আপনি পূর্বে বসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন গত এমপি ভোটের আগে, এখন আবারও প্রতিশ্রুতি শুনলাম।
আসামে কতটা মেডিকেল কলেজ আপনি বানিয়েছেন? কতটা মেডিকেল কার্যক্রম আছে, ইফেক্টিভ আছে, পরিষেবা দিতে পারছে সার্ভিস? আপনি উত্তর দিন। না শুধু কমিটমেন্ট, শুধু জনগণের কানে দেওয়া, না বাস্তবতা আছে এখানে? 2 নম্বর কথা হলো, শিলচর মেডিকেল কলেজ বরাকের বর্তমানে ইফেক্টিভ বা কার্যক্রম একমাত্র মেডিকেল কলেজ। সেই শিলচর মেডিকেল কলেজের পরিবর্তন কতটুকু হয়েছে? আজকে অবধি শিলচর মেডিকেল কলেজে একজন রোগী কি পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে? শিলচর মেডিকেল কলেজের একজন রোগী যদি যায় আর তার যদি অ্যাডমিশন না হয়, আউটডোর পেশেন্ট থাকে, এবং তার যদি পেটে ব্যথা আরম্ভ হয়, সে কি সঙ্গে সঙ্গে এমআরআই সার্ভিস পাবে? না লিস্টে নাম লেখাতে হবে যে 1 সপ্তাহ পরে আসো? শিলচর মেডিকেল কলেজে আজকে মেডিসিন ডিপার্টমেন্টে যান বা অন্য ডিপার্টমেন্টে যান, যতজন রোগী শুয়ে আছে বিছানায়, আরও এতজন শুয়ে আছে নিচে, সংকুলান নেই। মুখ্যমন্ত্রী সেই পরিষেবা, সেই মেডিকেল কলেজের মাধ্যমে যে পরিষেবা দেওয়ার আপনি দায়িত্ব নিয়েছেন গত 2 যুগ ধরে, আপনি সেটাকে কি পরিবর্তন করতে পেরেছেন? শিলচর মেডিকেল কলেজের দুর্গন্ধ কি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা আনতে পেরেছেন? আজকে শিলচর মেডিকেল কলেজে যান, ম্যাক্সিমাম দরিদ্র লোক শিলচর মেডিকেল কলেজে যায় পরিষেবার জন্য, কিন্তু অতি দুঃখের বিষয় শিলচর মেডিকেল কলেজে গিয়ে পর্যাপ্ত পরিষেবা না পেয়ে প্রাইভেট হসপিটালে আসতে হয়। এবং সেই প্রাইভেট হসপিটালগুলোতে একজন দরিদ্র অসহায় মানুষের কি যে অবস্থার সম্মুখীন হতে হয়, এক দরিদ্রই বুঝতে পারবে, আমাদের মতো এক অসহায় মানুষ বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারবেন না, আপনি তো বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করবেন। মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিন। আমাদের বরাক ভ্যালির আজকাল আমরা যেটা দেখতে পাই, যেটা ট্রেন্ড, সবচেয়ে বেশি মানুষ নিউরোলজিক্যাল প্রবলেমে আক্রান্ত হচ্ছে। এই বরাক ভ্যালির যেটা একমাত্র স্বাস্থ্য পরিষেবা সেন্টার, যেটা শিলচর মেডিকেল কলেজ, সেখানে নিউরোলজি ডিপার্টমেন্টে পরিষেবা কতটুকু? এই কয়েকদিন পূর্বে একজন ডাক্তার এসেছেন, 10 বছর, 20 বছর, 25 বছরেও শিলচরে নিউরোলজি সার্ভিসের আপনি সেবা প্রদান করতে পারেন নাই। মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিন, কেন করতে পারলেন না? গত 25 বছর থেকে আপনি সকল ক্ষমতার আপনার উৎস। বরাক ভ্যালির হসপিটালগুলোতে কতটা হসপিটালে অ্যাক্টিভ এক্সরে সার্ভিস রয়েছে, অ্যাক্টিভ সোনোগ্রাফি সার্ভিস রয়েছে, অ্যাক্টিভ সিটি স্ক্যান সার্ভিস রয়েছে, অ্যাক্টিভ এমআরআই সার্ভিস রয়েছে? আপনি হাইলাকান্দিতে এসে বলছেন এমআরআই মেশিন দেবে। আফটার 25 ইয়ার্স, 25 বছর পরে হাইলাকান্দির লোক এখন এমআরআই মেশিন স্বপ্ন এখন দেখবে, 25 বছর পরে। তাও নির্বাচন করে ডিসিকে বলছেন, এমন কৌতুক করে বলছেন যে হাইলাকান্দি মানুষের সুবিধা অসুবিধার প্রতি আপনার ন্যূনতম দায়বদ্ধতা, আপনার কমেন্টস আমরা দেখিনি বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখিনি। সোনোগ্রাফি বা কিছু মেশিন রয়েছে, সার্ভিস নেই। একদিন যদি সার্ভিস হয় 3 দিন বন্ধ। এই হলো সরকারি হসপিটালের হকিকত। আপনি হাইলাকান্দি হসপিটালে যান, মানুষ পরিষেবা পায় না, বাধ্য হয়ে প্রাইভেটে যায়। এই দরিদ্র অসহায়গুলিকে মানুষকে শোষণ। আপনি হসপিটালে যান, আপনি মেডিসিন নেই, মানুষ বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এবং আপনি এতদিন থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে, আপনি বলুন যে আজকে মেডিসিনের যে দাম হয়েছে, আজকে 5 টাকার মেডিসিন 25 টাকা হয়েছে। আমরা লোকমুখে শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী কেন? আমি বলবো যে এই মুখ্যমন্ত্রী আসামের সবচেয়ে ব্যর্থ এক হেলথ মিনিস্টার, যিনি এতদিন ধরে হেলথ মিনিস্টার দায়িত্বে থেকেও হেলথ পরিষেবাকে ইফেক্টিভ এবং মডার্নাইজ করতে পারেননি। আজকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, শিলচরে যান, কোনো ভালো সার্ভিস নেই। আপনি অর্থোপেডিক্স, ভালো সার্ভিস নেই, সব প্রাইভেটে। কেন মুখ্যমন্ত্রী?
আপনি প্রতিটা প্রাইভেট হসপিটালে যান, দেখবেন রোগীদের অবস্থা। কারণ মানুষ এই মেডিকেল কলেজে গিয়ে পরিষেবা পায় না, উপযুক্ত পরিষেবা পাচ্ছে না। তো তিনি 25 বছর থাকলেন। গ্রামাঞ্চলে মেডিসিন, এই মস্কিটো সার্ভিস দেওয়া হতো আগে। আজকালকে আমরা আগে যখন ছোটো ছিলাম দেখেছি যে মশার জন্য মস্কিটো সার্ভিস দেওয়া হতো, আজকালকে এই সেবাটাও পরিষেবাটাও নেই। অ্যাম্বুলেন্স, আজকের দিনেও এক অসহায় গরিব মানুষকে আপনি যদি আলগাপুর হসপিটালে যান, সঙ্গে সঙ্গে রেফার করে দেবে 100 বেডে যান, দেবে শিলচর মেডিকেল কলেজ। এই অসহায় মানুষ রুগীকে কী করে নিয়ে যাবে শিলচর মেডিকেল কলেজ? পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। আলটিমেট মানুষ বাধ্য হয় প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে। প্রাইভেট অ্যাম্বুলেন্সের খরচা কত? মানুষ খরচা যোগান করবে না তার জীবন বাঁচাবে? তো মুখ্যমন্ত্রী এসে বড় বড় কথা বলে গেছেন। দুঃখজনকভাবে আমাদের সাংবাদিক বন্ধুরাও একবার ওইগুলি একদম বার্নিং কোয়েশ্চন মুখ্যমন্ত্রীর সামনে আনেননি, মুখ্যমন্ত্রীর নজরে আনেননি। আমি মুখ্যমন্ত্রী আরেক যে দায়িত্বে ছিলেন, শিক্ষা বিভাগের দায়িত্বে, আমি সেই বিভাগের কথা বলি। আমরা নিশ্চয় জানি যে রাইট টু এডুকেশন, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস, যে প্রতিটা বাচ্চাকে আপনার প্রাইমারি এডুকেশন ক্লাস 1 to 8 ফ্রি এডুকেশন, ইট ইজ ম্যান্ডেটরি গভর্নমেন্টের জন্য, যেটাকে নিশ্চয়তা প্রদান করতে হবে। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিন। আপনি কত বছর ধরে শিক্ষা বিভাগের দায়িত্ব ছিলেন? এই গত রনুজ পেগু মহাশয় দায়িত্ব নেওয়ার পরে আপনি হয়তো অব্যাহতি নিয়েছেন, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী। এই শিক্ষা বিভাগের হাল আপনি ফেরাতে পেরেছেন? 7,000-এর অধিক স্কুল বন্ধ করা হয়েছে, শাটডাউন করা হয়েছে। আজকে দরিদ্র অসহায় বাচ্চারা কোথায় পড়বে? সরকারি স্কুলে কি কোয়ালিটি এডুকেশনের নিশ্চয়তা প্রদান আপনি করতে পেরেছেন? বাধ্য হয়ে সব বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে। অসহায় দরিদ্ররা কোথা থেকে এই পয়সার অ্যারেঞ্জমেন্ট করবে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি শিক্ষামন্ত্রী হিসাবে যেটা রাইট টু এডুকেশনের আন্ডারে প্রতিটা বাচ্চাকে ব্যাগ, সমস্ত মেটেরিয়ালস তাকে সুনিশ্চিত করতে হবে। তার ইউনিফর্ম থেকে, স্কুল ব্যাগ থেকে, স্কুলের কপি থেকে, বুকস থেকে শুরু করে সব কিছু এনশিওর করতে হবে। তা কি করতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আজকে বাচ্চাদেরকে আলটিমেটলি ক্রয় করতে হচ্ছে বাহির থেকে। কেন মুখ্যমন্ত্রী? আপনি উত্তর দিন। এমডিএম, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম এমডিএম, এই এমডিএম এর যেটা কুকশেড, সেই কুকশেডে কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার নন্দিল বাবু খেতে পারবেন? ওনার খানা আপনার ছেলে নন্দিল বাবু উনি খেতে পারবেন? এই গরিব অসহায় বাচ্চারা যে কুকশেডে কুক তৈরি করা হয় মিড ডে মিলের, সেই খাদ্যগুলো আপনার ছেলে খেতে পারবে? নিশ্চয় না মুখ্যমন্ত্রী, নিশ্চয় না। এই কুকশেডের অবস্থাকে দেখুন। মাদ্রাসা স্টুডেন্ট, আজকেও হাজার মাদ্রাসা স্টুডেন্ট যারা পড়ছে মাদ্রাসাতে, এরা কি রাইট টু এডুকেশনের ফ্রি আসে না? এদের কি দায়িত্ব সরকার নেবে না? এদেরকে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা কি সরকারের দায়িত্ব নয়? তাহলে আপনি বলুন যে রাইট টু এডুকেশন আপনি মানেন না, শিক্ষার অধিকার। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে প্রতিটা বাচ্চার দায়িত্ব সরকার নিতে হবে, আপনি কি নিতে পেরেছেন? সম্পূর্ণ ব্যর্থ মন্ত্রী, সম্পূর্ণ ব্যর্থ। মেডিকেল এডুকেশন, আপনি এত বড় মহান মুখ্যমন্ত্রী, আপনার নিজেকে জাহির করেন যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত ডেভেলপড স্টেটে আপনি আসামকে পরিবর্তন করবেন। আজকে আসামে এই মেডিকেল এডুকেশনকে আরো বর্ধিত করার জন্য আপনি কতটা সিট এড করতে পেরেছেন? উত্তর দিন মুখ্যমন্ত্রী। এইমস, আপনি ওই দিন বলছেন বরাকবিলিতে আপনি এইমস তৈরি করবেন। বরাকবিলিতে আপনি এইমস তৈরি করবেন। আপনি বরাকবিলিতে একটা সুষ্ঠুভাবে মেডিকেল কলেজ চালাতে আপনি ব্যর্থ। আপনি আমাদেরকে এইমসের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।
যে এইমস আপনি গুয়াহাটিতে করেছেন, সেই এইমস যখন আপনি গুয়াহাটিতে করেন তখন আমরা বরাকবেলী থেকে দাবি দিয়েছি যে এই এইমস বরাকবেলীতে হোক, আর নতুবা আসামের কোনো মধ্যবর্তী স্থানে হোক। নোয়াগাঁওতেও সেই এইমস বানানোর জন্য দাবি উঠেছিল, কিন্তু আপনি আপনার গড়ে বানিয়েছেন, আপনি আপনার গড়ে তৈরি করেছেন, যেখানে গুয়াহাটিতে যথেষ্ট ভালো চিকিৎসার সুব্যবস্থা রয়েছে ইন কম্পারিজন উইথ দ্য আদার পার্টস অফ দ্য স্টেট, সেখানে আপনি এইমস তৈরি করলেন গুয়াহাটিতে। গুয়াহাটিতে কোথায় পড়ে আসামের? আসামের ম্যাপকে যদি আমরা লক্ষ্য করি একটা পার্টে পড়ে, কিন্তু আপনি সেটা মিডিল আসামে করতে পারতেন, আপনি সেটা বরাকে করতে পারতেন। যদি বরাকে করতেন তাহলে নাইবারিং যেগুলো স্টেট থেকে মানুষ সার্ভিস পেত, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মানুষও সেই এইমস থেকে সার্ভিস পেত, কিন্তু না। আপনি যে কেন, কোন যুক্তিতে গুয়াহাটিতে করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী? আপনি আপনার বিবেককে একটা প্রশ্ন করুন। সেই টাকা তো আপনার বাপের টাকা নয়, আপনার পৈতৃক সম্পত্তি নয়। যে সম্পত্তি দিয়ে আপনি এইমস করছেন এটা তো জনগণের টাকা। তো জনগণের টাকা জনগণের যদি সুবিধায় প্রয়োগ না হয়, কাজে না লাগে, আপনার ব্যক্তিগত মুনাফা, ব্যক্তিগত কোনো পার্সোনাল বেনিফিট, পার্সোনাল ইন্টারেস্ট যদি আপনি সেগুলো কাজে লাগাতে চেষ্টা করেন, সেটা কি আপনার সাংবিধানিক একটা পদে বসে সেটা কি সাজে মুখ্যমন্ত্রী? ক্যান্সার হসপিটাল আজকে দেখুন, বরাকের মানুষ অসহায়। বরাকের একমাত্র ভরসা একটা সংগঠন ক্যান্সার হসপিটাল চালাচ্ছে। আপনি সেই ক্যান্সার হসপিটালের জন্য কি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি উত্তর দিন। আজকে সর্বশান্ত হচ্ছে দরিদ্র অসহায় জনগণ। ক্যান্সার একটা ডিজাস্টার ইন আসাম, এত ক্যান্সারের রোগী আসামে, কিন্তু আপনি বরাকবেলী লোকের জন্য, এই ক্যান্সারের রোগীদের জন্য কি করেছেন? আপনি অন্ততপক্ষে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে সেই আমাদের শিলচরের ক্যান্সার হসপিটালকে ডেভেলপ করার জন্য একটা উদ্যোগ নিতে পারতেন। আপনি কি সেটা চিন্তা করেছেন? আপনি কি সেটা ভেবেছেন? না মুখ্যমন্ত্রী, আপনার সেই ভাবনার সময় নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকটা অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলবো না, আরেকটা ডিপার্টমেন্টের কথা শুধু বলবো। যদি আমাদেরকে যদি বলা আরম্ভ করি অনেক দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। সুতরাং আমি সংক্ষেপে পিডব্লিউডি ডিপার্টমেন্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন একবার চিন্তা করে যে বরাকবেলীর রাস্তাঘাটের অবস্থা। হাইলাকান্দি যেটা ন্যাশনাল হাইওয়ে, দলেশ্বর থেকে শুরু করে ভৈরবী অবধি, সেই হাইওয়ে আপনি আসেন একবার দেখবেন। হাইওয়ে না এটা মাঠের একটা সাধারণ রাস্তা? গত কয়েকদিনের অবস্থা একদম মারাত্মক ছিল, আবার একটু রিপেয়ারিং করা হচ্ছে। এই রিপেয়ারিংকে যদি নমুনা আপনি দেখেন মুখ্যমন্ত্রী, আপনি কি হাইলাকান্দিতে আসলেন সেটা কি আপনি লক্ষ্য করেননি মুখ্যমন্ত্রী? আপনি কি চোখ বন্ধ করে হাইলাকান্দিতে এসেছিলেন? হাইলাকান্দির রাস্তাঘাট, হাইলাকান্দির এখন অবধি 60% রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমি শিলচর কর্মীর মধ্যে বলছি না। আপনারা নর্থ নারায়ণপুর থেকে হাইলাকান্দি অবস্থা দেখুন, বাটিকুপার রাস্তার অবস্থা দেখুন, আপনি প্রতাপনগরের অবস্থা দেখুন, আপনি দাঁড়িয়েঘাটের রাস্তার অবস্থা দেখুন। এভাবে প্রতিটি রাস্তা অবস্থা বেহাল। মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে হাইলাকান্দি এসেছেন যেন বোঝা যাচ্ছে যে তিনি একদম পৃথিবীকে, বিশ্বকে জয় করে হাইলাকান্দিতে এসেছেন। এভাবে তিনি আমার বিজেপি কর্মকর্তারা এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছেন, বিশ্ব বিজয় করেছেন। এগুলা কেন মুখ্যমন্ত্রী? আপনি পিডব্লিউডি মিনিস্টার, আপনাকে সেই উত্তর দিতে হবে। হাইলাকান্দি, শিলচরের টাউনে আজকেরও 10 বছর থেকে আপনারা কেন্দ্রে রয়েছেন, 15 বছর থেকে প্রায় কেন্দ্রে রয়েছেন, 10 বছর থেকে আপনারা রাজ্যে রয়েছেন।
শিলচর আজকে টাউন, শিলচর টাউনের যে অবস্থা, শিলচর ফ্লাইওভার কবে হবে মুখ্যমন্ত্রী, কবে হবে? শ্রীকুনাতে একটা ফ্লাইওভার হয়েছে, কিন্তু আপনারা চিন্তা করুন বদরপুরের অবস্থা। বদরপুরে যখন আমরা কি দুর্গতি আমাদেরকে পৌঁছাতে হয়, আমাদেরকে ফেস করতে হয়, বদরপুরে আপনি ফ্লাইওভার করতে পারলেন না। বরাকবেলি কতটা ফ্লাইওভার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উত্তর দিন। বরাকবেলিতে টোটাল কতটি ফ্লাইওভার করেছেন, উত্তর দিন মুখ্যমন্ত্রী। আপনি উত্তর দিতে পারবেন না। গুয়াহাটিতে আপনি ফ্লাইওভার করেছেন। আমি আজকে মিডিয়ার মাধ্যমে আপনার কাছে এই বিষয়ে একটা হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ করার দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে টেন্ডার অ্যামাউন্ট কত ছিল অ্যান্ড ফাইনাল অ্যামাউন্ট কত ছিল, টেন্ডার অ্যামাউন্ট কত ছিল এবং ফাইনাল অ্যামাউন্টটা কত ছিল, সেই শ্বেতপত্র আপনি প্রকাশ করুন। যে গুয়াহাটির যেগুলো ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, সেগুলোতে টেন্ডার অ্যামাউন্টটা কত ছিল অ্যান্ড ফাইনাল অ্যামাউন্টটা কত ছিল, সেই হিসাবটা আপনি জনসমক্ষে প্রকাশ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পিএইচই ডিপার্টমেন্টের একটা কথা বলবো, জলজীবন মিশন, এই যে জলজীবন মিশনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একবার আসেন, আমাদের সাথে বসেন, বিরোধী দলের সাথে বসেন, আমরা দেখিয়ে দেবো যে হাইলাকান্দিতে কতটা জলজীবন মিশনের স্কিম কাজ করছে, জনগণকে বিশুদ্ধ পানি জল সরবরাহ করতে পারছে। আপনি একবার আসুন, দেখুন, মানুষের কাছ থেকে শুনুন যে এই টাকাগুলা যেগুলো অপচয় করা হলো, হাজারে হাজার কোটি টাকা, কেন মুখ্যমন্ত্রী, কেন এই হাজার হাজার কোটি টাকা যেটা অপচয় করা হলো জলজীবন মিশনে পানি জল দেওয়ার, মানুষকে বিশুদ্ধ পানি জল দেওয়ার জন্য? কতটা জলজীবনের স্কিম পানি জল সরবরাহ করতে পারছে? আজকে মেগা পিএইচই প্রজেক্ট আমাদের আলগাপুরে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন সেটা, মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হলো, টাকা নেওয়া হলো, অসহায় মানুষদের কাছে টাকা নেওয়া হলো, গ্রামের লোকদের কাছে টাকা নেওয়া হলো, কিন্তু আজ অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এই মেগা প্রজেক্টের সুবিধা মানুষ পেল না। কেন মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার শুধু ভোটটা লাগে, কিন্তু মানুষের বেদনা, মানুষের অসুবিধা, মানুষের অভাব, সেগুলি আপনি শুনতে রাজি নন, সেগুলি সমাধান করতে রাজি নন। তো কথা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী 1250 টাকার এসে প্রশ্ন করেন, অনুরোধে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন? 1250 টাকা। 1250 টাকায় আপনার পরিবার চলবে মাননীয় মুখ্যমন্ত্রী? 1250 টাকা একজন মানুষের পরিবার চলে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার বিবেককে প্রশ্ন করুন মাননীয় মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতা আঁচনি আপনি 10,000 টাকা করে আপনি দিয়েছেন। গত কয়েক বছর থেকে আমরা শুনতে পাচ্ছি যে লাখপতি বাইদ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন, কতজন মহিলা লাখপতি হয়েছেন। শ্বেতপত্র প্রকাশ করুন মাননীয় মুখ্যমন্ত্রী যে কতজন মহিলা লাখপতি হয়েছেন। এই উদ্যমিতা আঁচনি বুটের 2 মাস রয়েছে, 3 মাস রয়েছে, এখন এসে আপনি 10,000 টাকা করে দিচ্ছেন, আর স্বপ্ন দেখাচ্ছেন 50,000 টাকা, এত টাকা দেবেন। এতদিন কোথায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? বুট এসেছে, এখন 10,000 টাকা দিচ্ছেন। আমি বলবো কি, সেটা 10,000 টাকার লোন নয়, সেটা ক্যাশ ফর বুট, এটা ক্যাশ ফর বুট। আমাদের টাকায় আমাদেরকে আপনি কিনতে চাইছেন, নাথিং এলস। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিন,
আপনি উত্তর দিন যে বরাক ভ্যালিতে 26,000 চাকরি দেওয়া হলো, 26,000 গ্রেড 3 এবং গ্রেড 4 এর চাকরি দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী। বরাক ভ্যালির কতজন বেকার, আনএমপ্লয়েড, এডুকেটেড আনএমপ্লয়েড চাকরি পেয়েছেন? উত্তর দিন আপনি, শ্বেতপত্র প্রকাশ করুন। ইন কম্পারিজন উইথ আদার স্টেটস অফ দি আসাম, বরাক ভ্যালির এই 3 জেলার কতজন শিক্ষিত ছেলেরা চাকরি পেয়েছেন সেই তথ্য আপনি প্রকাশ করুন। আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী, একটা প্রশ্নের উত্তর দিন আপনি, যে এই এডিআরই এক্সামিনেশন, ডাইরেক্ট রিক্রুটমেন্টের এক্সামিনেশন সেন্টার শিলচরে আছে। প্রথমে করিমগঞ্জে ছিল না, পরবর্তীতে করিমগঞ্জে দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে কেন নয় মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি এই সমস্ত বেকার, শিক্ষিত বেকার, উচ্চশিক্ষিত বেকার ছেলে মেয়েদের, ইয়তদের জীবন নিয়ে খেলছেন। হাজারে হাজার, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী অ্যাপ্লাই করে। আপনি একবার ভেবে দেখুন, হাইলাকান্দির কাটলিচাড়া থেকে, হাইলাকান্দির গাড়মুড়া থেকে, হাইলাকান্দির রামনাথপুর থেকে, হাইলাকান্দির দলাইমলাই থেকে, প্রতাপনগর থেকে একটা বাচ্চা গাড়ি নিয়ে শিলচরে গিয়ে পরীক্ষা দেবে, করিমগঞ্জে পরীক্ষা দেবে। তার এক্সপেন্ডিচারটা কি আপনি মুখ্যমন্ত্রী আপনি দিবেন? কত টাকা তার এক্সপেন্ডিচার দিতে হয় এবং কত পেরেশানি মোকাবিলা করতে হয়? সে জানে সে চাকরি পাবে না, তারপরেও দিচ্ছে, ফিস দিচ্ছে, সৎসঙ্গে মাসুলও দিচ্ছে, কষ্ট করছে। কেন এই সমস্ত বেকার যুবকদের জীবন নিয়ে ছেলে খেলা মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি উত্তর দিন, কেন হাইলাকান্দিতে এডিআরইর এক্সাম সেন্টার দেওয়া হলো না? মাননীয় মুখ্যমন্ত্রী, লাস্ট প্রশ্ন আমার, আপনি উত্তর দিন। আপনার দলের মাননীয় প্রধানমন্ত্রী 2016-তে কালীনগরে এসে কমিটমেন্ট দিয়েছিলেন যে হিন্দুস্তান পেপার কর্পোরেশন উনি আবার রিস্টার্ট করবেন, রিওপেন করবেন, চালু করবেন, পুনরায় চালু করবেন। আপনারা কি চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? বরাক ভ্যালির একমাত্র ইন্ডাস্ট্রি, একমাত্র সম্পদ, সেই সম্পদকেও আপনারা বাঁচিয়ে রাখেননি, ধূলিসাৎ করে দিয়েছেন, স্ম্যাশ করে দিয়েছেন, হত্যা করেছেন। কেন মুখ্যমন্ত্রী? আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন। থ্যাংক ইউ।